আজকের এই গভীর অনুসন্ধানে সবাইকে স্বাগত জানাই। আজকে উম, মানে আজকের আলোচনার মূল সোর্সটি বেশ অসাধারণ। হুম বেশ অন্যরকম একটা সোর্স। একদম। ভিক্ষু বুদ্ধদাসের লেখা বিখ্যাত কাজ অ্যানপানাসাতি বা মাইন্ডফুলনেস অফ ব্রিদিংয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আজ আমরা কথা বলবো। হ্যাঁ, যার শিরোনাম হল অবস্টাকলস টু অ্যাবজর্পশন, অর্থাৎ গভীর মনোযোগের পথে বাধা। ঠিক। তো আজকের মিশনটা খুবই পরিষ্কার। মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অত্যন্ত সূক্ষ্ম বাধাগুলোকে, যাদের বলা হয় উপক্লেশ বা পেরিলস, সেগুলোকে চিহ্নিত করা। হুম এই বাধাগুলোই যে কোনো কাজের সময় আমাদের গভীর ফোকাসের পথে একটা বড় দেয়াল হয়ে দাঁড়ায়। আমরা আজ খুঁজব কিভাবে এগুলো অতিক্রম করা যায়। খুব দরকারি একটা বিষয়। হ্যাঁ, যারা খুব দ্রুত কিন্তু একদম গভীরভাবে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন আর তথ্যের ভারে ক্লান্ত না হয়ে নিখুঁত বিশ্লেষণ পছন্দ করেন, আজকের এই যাত্রাটা মূলত তাদের জন্যই। একদম ঠিক বলেছেন। ঠিক আছে, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সাধারণত মেডিটেশন বা ধ্যানের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে খুব শান্ত, স্নিগ্ধ একটা দৃশ্য, তাই না? হ্যাঁ, মনে হয় যেন চারপাশ একদম নীরব, কোনো চিন্তা নেই। উম, খুব আরামদায়ক একটা ব্যাপার। কিন্তু এই লেখাটি প্রমাণ করে দেয় যে মনোযোগের গভীর স্তরগুলো যতটা শান্ত মনে হয়, ভেতরের অবস্থা ততটাই বিপরীত। মানে, এটি মূলত মানুষের মনের এক তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। বিষয়টা একদম নিখুঁতভাবে ধরেছেন। এটা মানে এটা শুধু ধ্যানের কোনো সাধারণ গাইডবুক বা আধ্যাত্মিক নির্দেশিকা নয়, বরং মানুষের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে তার এক অসামান্য মনস্তাত্ত্বিক ম্যানুয়াল বলা যায় এটাকে। মনোযোগ ধরে রাখার চেষ্টা করার সময় আমাদের মন কত রকম অদ্ভুত আর সূক্ষ্ম ফাঁদ তৈরি করতে পারে তার এক অসাধারণ বিশ্লেষণ রয়েছে এই অধ্যায়ে। রাইট। এই লেখাটি পরিষ্কার করে দেয় যে মনকে শান্ত করার প্রক্রিয়াটি কোনো জাদুকরী ব্যাপার নয়, বরং এটি অত্যন্ত যুক্তিনির্ভর এবং ধাপে ধাপে এগোতে হয় এমন একটি বিজ্ঞান। আর এই বিজ্ঞানের প্রথম ধাপেই এক অদ্ভুত বিভ্রমের কথা বলা হয়েছে। আমরা মনোযোগের চতুর্থ স্তরের কথা বলছি। হ্যাঁ, ফোর্থ স্টেজ। ঠিক, যেখানে শ্বাস-প্রশ্বাস এতই সূক্ষ্ম হয়ে যায় যে মানুষের মনে হতে শুরু করে সে হয়তো আর শ্বাসই নিচ্ছে না। এটা কিন্তু এক মারাত্মক প্রাথমিক বাধা। একদম। একবার ভাবলে অবাক হতে হয়, গভীর মনোযোগ দিতে গিয়ে হঠাৎ যদি মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে গেছে, তখন তো অবচেতনভাবেই মনে ভয় আর অস্থিরতা তৈরি হবে। স্বাভাবিক। বিষয়টা অনেকটাই এমন যেন কেউ কোনো কাজে বা ধরুন কোডিংয়ে এত গভীরভাবে ডুবে আছে যে পারিপার্শ্বিক জগৎ মুছে গেছে আর হঠাৎ বাস্তবে ফিরে এসে একটা ধাক্কা লাগে। ঠিক তাই। আর এই ভয়ের কারণটাও কিন্তু মানুষের বিবর্তনের দিক থেকে খুব যৌক্তিক। কিভাবে? মন বা মস্তিষ্ক যখন এই পরিস্থিতির মুখোমুখি প্রথমবার হয়, তখন তার সার্ভাইভাল ইনস্টিংক্ট বা বেঁচে থাকার প্রবৃত্তি সজাগ হয়ে যায়। সে সংশয়ে পড়ে যায় যে আরে, শ্বাস কোথায় গেল। বেঁচে থাকার একটা ভয় কাজ করে। তবে এর চমৎকার মনস্তাত্ত্বিক সমাধানও আছে, এবং তা মূলত দুটি। প্রথম সমাধানটি হল জোর করে একটা লম্বা শ্বাস নেওয়া এবং নতুন করে আবার মনোযোগ দেওয়া শুরু করা। এতে ওই তাৎক্ষণিক বাধাটা সহজেই কেটে যায়। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয় সমাধানটি হল আরও গভীর, নিজেকে খাঁটি যুক্তি দিয়ে বোঝানো। হুম। যদি কেউ আবার শুরুর সেই প্রাথমিক স্তরে ফিরে গিয়ে ফোকাস ভাঙতে না চায়, তবে সে নিজের মনকে সাহসের সাথে বোঝাতে পারে যে শ্বাস আসলে হারিয়ে যায়নি, সেটা শুধু সূক্ষ্ম হয়েছে। আর নিজেকে এই যুক্তি দিয়ে বোঝানোর বিষয়টাতেই একটা দারুণ আকর্ষণীয় তথ্য রয়েছে সোর্সের ভেতর। মানে, এই অদ্ভুত তালিকাটা দেখে যে কেউই চমকে যাবে। হ্যাঁ, ওই 7টি সত্তার তালিকা। একদম। নিজেকে বোঝানোর জন্য একটা চমৎকার যৌক্তিক তালিকা দেওয়া হয়েছে যে পৃথিবীতে আসলে মাত্র 7 ধরনের সত্তা বা প্রাণ আছে যারা শ্বাস নেয় না। 1 নম্বর, মাতৃগর্ভে থাকা শিশু। 2, জলের নিচে থাকা মানুষ। 3, অবচেতন সত্তা বা আনকনশিয়াস বিইংস। রাইট। 4, মৃত ব্যক্তি। 5, যারা ধ্যানের চতুর্থ স্তরে বা ফোর্থ অ্যাবজর্পশনে পৌঁছেছেন। 6, যারা রূপ ও অরূপ জগতে আছেন। এবং 7, যারা সিসেশন বা নিরোধ স্তরে পৌঁছেছেন। দারুণ একটা তালিকা। যেহেতু একজন সাধারণ মানুষ এই মুহূর্তের কোনোটির ভেতরেই পড়ে না, তার মানে তার শ্বাস অবশ্যই চলছে,
ব্যাপারটা কি দারুণ না? সত্যি অসাধারণ একটা যুক্তির প্রয়োগ। নিজেকে এভাবে বোঝানোর পর মনের ওই আদিম অস্থিরতা কমে যায় এবং শ্বাস আবারও অনুভব করা যায়। হুম। তবে এখানেই শেষ নয়, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক খেলা শুরু হয়। এই পর্যায়ে মনের ভেতরের যে ফোকাসের কেন্দ্র বা চিহ্ন থাকে, যাকে ইংরেজিতে কাউন্টারপার্ট সাইন বলা হয়, তা নিজের স্থান পরিবর্তন করতে পারে। স্থান পরিবর্তন করে? মানে কিভাবে? মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এই মানসিক চিহ্নটা বুকের কাছে, নাভিতে বা এমনকি সামনের বাতাসেও ভাসতে পারে। ব্যাপারটা অনেকটা আলোতে ভাসমান ধূলিকণা ধরার মতো। আচ্ছা। তখন মনোযোগের কেন্দ্র বা ফোকাসও সেই অনুযায়ী পরিবর্তন করতে হয়। মনকে তখন অনেক বেশি নমনীয় আর সূক্ষ্ম হতে হয়। বুঝতে পারছি। এবার আমরা মনোযোগের এই টানাটানির আসল জায়গায় প্রবেশ করি। সোর্সে মোট 18টি সাধারণ বাধার কথা বলা হয়েছে, যা 9টি জোড়ায় বিভক্ত। হ্যাঁ। চলুন প্রথম দিকের জোড়াগুলো নিয়ে কথা বলা যাক। জোড়া 1 এবং 2, ভেতরে এবং বাইরের বিক্ষিপ্ততা। হুম। ব্যাপারটা এরকম, যখন কেউ প্রশ্বাস ছাড়ে তখন সে চিন্তায় থাকে কখন আবার শ্বাস নেবে। এটাকে বলা হচ্ছে ভেতরের দিকে বিক্ষিপ্ততা। আবার যখন শ্বাস নেয় তখন ভাবে কখন ছাড়বে, যা হলো বাইরের দিকের বিক্ষিপ্ততা। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল, এটি আসলে মানুষের অতি সাধারণ একটা স্বভাব, যা শুধু ধ্যানে নয়, সব জায়গাতেই দেখা যায়। আমরা বর্তমানের চেয়ে ভবিষ্যতের চিন্তা বেশি করি। একদম ঠিক। যখন কোনো একটা কাজ চলছে, মন সেই কাজের গভীরে না থেকে পরবর্তী ধাপে কি হবে তা নিয়ে ব্যাকুল থাকে। এই যে শ্বাস নেওয়ার সময় শ্বাস ছাড়ার দুশ্চিন্তা, এটা আমাদের মনোযোগকে মারাত্মকভাবে ব্যাহত করে। মন তখন আর শান্ত থাকতে পারে না। এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের সাথে খুব মেলে। ধরুন, কেউ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেল লিখছে। সে ইমেলের প্রথম লাইনটা লেখার সময়ই ভাবতে শুরু করে দেয় যে অপরপক্ষ এর উত্তরে কি বলবে। আর সেই চিন্তায় মূল ইমেলেই ভুল করে বসে। ঠিক এভাবেই জন্ম নেয় 3 এবং 4 নম্বর জোড়ার বাধাগুলো, প্রত্যাশা এবং তৃষ্ণা। শ্বাস হারিয়ে যাবার ওই যে ভয়, সেখান থেকে মানুষ নিখুঁত শ্বাসের প্রতি এক তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং তৈরি করে ফেলে। মনে হয় আমার প্রতিটি শ্বাস একদম পারফেক্ট হতে হবে। কিন্তু এই অতিরিক্ত আকাঙ্ক্ষার কারণে মন কি আরও রুক্ষ এবং অস্থির হয়ে ওঠে না? শান্ত হওয়ার বদলে উল্টো উত্তেজনা বেড়ে যাওয়ার কথা। একদম ঠিক। কারণ তখন মন আর শুধু নিরাসক্তভাবে পর্যবেক্ষণ করছে না, সে নিয়ন্ত্রণ করতে চাইছে। হ্যাঁ, জোর করছে। যখনই আমরা কোনো প্রাকৃতিক প্রক্রিয়াকে জোর করে নিয়ন্ত্রণ করতে চাই, তখনই সমস্যা বাড়ে। অনেকটা জোর করে ঘুমানোর চেষ্টা করার মতো। যত বেশি জোর দেয়া হয়, ঘুম তত দূরে পালায়। দারুণ বলেছেন। আর এই নিয়ন্ত্রণের চেষ্টার কারণেই 5 এবং 6 নম্বর জোড়ার সমস্যাটি দেখা দেয়। এই জোড়াটি হল কোনো একদিকের শ্বাসের আধিপত্য। এই আধিপত্যের বিষয়টা একটু বিস্তারিত জানা দরকার। এটা ঠিক কিভাবে কাজ করে? ধরুন, শ্বাস নেওয়ার চেয়ে প্রশ্বাস ছাড়তে বেশি আরাম লাগছে। তখন মন সেই আরামদায়ক দিকটার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে শ্বাস নেওয়ার কথা একেবারেই ভুলে যায় বা সেখানে মনোযোগ হারিয়ে ফেলে। একে বলা হয় একদিকের আধিপত্য। এটা অনেকটা সাইকেল চালানোর সময় শুধু ঢালু রাস্তায় নামার আরামটা উপভোগ করা আর সমতলে প্যাডেল করার কথা ভুলে যাওয়ার মতো। একদম ঠিক। মনোযোগের এই ভারসাম্যহীনতা পুরো ফোকাসে ছন্দপতন ঘটায়। এখানেই বিষয়টা সত্যি দারুণ রকমের আগ্রহী হয়ে ওঠে। মন কিভাবে একই সাথে দুটো জিনিস নিয়ে বিভ্রান্ত হয়। আমরা এখন জোড়ার 7 থেকে 10 নিয়ে কথা বলবো, যেখানে নিঃশ্বাস এবং চিহ্নের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়। ফোকাসের দ্বন্দ্ব। মানুষ যখন শ্বাসের দিকে মনোযোগ দেয়, তখন ফোকাসের সেই মূল জায়গা বা চিহ্ন থেকে মনোযোগ সরে যায়। আবার যখন চিহ্নের দিকে তাকাতে যায়, তখন শ্বাস থেকে মনোযোগ সরে যায়। মন যেন ঠিক করতে পারে না সে আসলে কোন দিকে তাকাবে। খুবই সাধারণ একটা সমস্যা। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হলো না। মনকে তো একটা জায়গায় স্থির করতে হবে। তাহলে এই বিভ্রান্তিটা কাটানোর উপায় কি? এই বিভ্রান্তিটা তৈরি হয় মূলত পদ্ধতিগত না বোঝার কারণে। মন একই সাথে দুটি বিষয়কে ধরতে গিয়ে খেই হারিয়ে ফেলে। এই বিভ্রান্তি দূর করার জন্য সোর্সে 3টি স্তরের কথা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। আচ্ছা, স্তরগুলো কি কি? প্রথম স্তরটি হল প্রিপারেটরি সাইন। এখানে শুরুতে শ্বাস নিজেই হল চিহ্ন, আলাদা করে কিছু খোঁজার দরকার নেই। দ্বিতীয় স্তরটি হল অ্যাকোয়ার্ড সাইন। এখানে শুধু শ্বাস যে স্থানে স্পর্শ করছে, অর্থাৎ
পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ঠিক সেখানেই ফোকাস করতে হয়। রাইট। আর তৃতীয় ও চূড়ান্ত ধাপটি হল কাউন্টার পার্ট সাইন। এই ধাপে এসে শুধু মনের ভেতরের তৈরি হওয়া ইমেজে ফোকাস করতে হয়। তখন আর শ্বাসের দিকে নজর দেওয়ার দরকার হয় না। শ্বাস তখন নিজে নিজেই সাবলীলভাবে চলতে থাকে। বিষয়টাকে অনেকটা নতুন গাড়ি চালানো শেখার মতো। কিভাবে? শুরুতে স্টিয়ারিং হুইলের দিকে তাকিয়ে থাকতে হয়, এটা হলো প্রথম ধাপ বা প্রিপারেটরি। তারপর ধীরে ধীরে গাড়ির সামনের বনেট আর রাস্তার সংযোগস্থলের দিকে নজর যায়, যা হলো অ্যাকোয়ার্ড। চমৎকার। আর একেবারে শেষে যখন চালক দক্ষ হয়ে যায়, তখন সে শুধু সামনের বিশাল রাস্তার দিকে ফোকাস করে। হাত পা নিজে নিজেই গিয়ার আর ব্রেক সামলে নেয়। এটাই কাউন্টার পার্ট সাইন। খুব সুন্দর এবং প্রাসঙ্গিক একটা উপমা দিয়েছেন। ঠিক এইভাবেই মন এক স্তর থেকে আরেক স্তরে যায়। কিন্তু যখন এই ধাপে যাওয়ার মাঝে ভারসাম্য থাকে না, তখনই আসে ১১ এবং ১২ নম্বর জোড়ার সমস্যা। অসাম, মনোযোগ। হ্যাঁ, এই জোড়ায় বলা হয়েছে ভেতরে এবং বাইরে শ্বাসের প্রতি অসম মনোযোগের কথা। অর্থাৎ শ্বাস নেওয়া এবং ছাড়ার প্রতি মনোযোগের মাত্রা সমান না হলে মনের ভেতর এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়। এটাকে কি এক ধরনের মানসিক মাথা ঘোরানো বা মেন্টাল হাইপারভেন্টিলেশন বলা যায়? বলা যেতেই পারে। মনোযোগটা যেহেতু মসৃণভাবে এগোচ্ছে না, তাই হাঁটার সময় এক পা বেশি আর এক পা কম ফেলার মতো অবস্থা হয়। ঠিক তাই, ফোকাস তখন হোঁচট খায়। এরপর আমরা এমন একটা বাধার মুখোমুখি হচ্ছি যা মানুষের সবচেয়ে বড় এবং সর্বজনীন সমস্যা, সময় ভ্রমণের ফাঁদ। টাইম ট্রাভেল। ১৩ এবং ১৪ নম্বর জোড়া। হ্যাঁ, অতীত এবং ভবিষ্যতের টানাপোড়েনের কথা বলা হয়েছে এখানে। মন কিভাবে অতীতের স্মৃতিতে দৌড়ায় আর ভবিষ্যতের আশায় কাঁপতে থাকে। এই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব গভীরভাবে জড়িত। আমরা হয় গতকালের কোনো তর্ক নিয়ে মাথায় জাবর কাটি, নয়তো আগামীকালের প্রেজেন্টেশন নিয়ে দুশ্চিন্তায় ভুগি। একদম। কিন্তু সোর্সে এই অতীত আর ভবিষ্যতের টানাপোড়েনকে মনস্তাত্ত্বিকভাবে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মেলাই, তাহলে দেখব এই বিষয়টা কতটা গভীর। মনস্তাত্ত্বিকভাবে এই যে অতীতের দিকে দৌড়ানো, এটা নির্ভর করে উপলব্ধির বা পারসেপশনের ওপর, যাকে পালি ভাষায় বলে সাংজ্ঞা। সাংজ্ঞা? আচ্ছা। স্মৃতি মূলত আমাদের পারসেপশন বা উপলব্ধির ভাণ্ডার। অন্যদিকে ভবিষ্যতের দিকেই যে কাঁপন বা ওয়েভারিং, সেটা নির্ভর করে অনুভূতি ও চিন্তার ওপর, অর্থাৎ বেদনায়া এবং বিতক্ক। অতীত আর ভবিষ্যতের প্রভাব মনের ওপর একদম আলাদা মেকানিজমে কাজ করে। একটি টানে স্মৃতির জোরে, অন্যটি কাঁপায় কল্পনার ভয়ে। দারুণ বিশ্লেষণ। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? কিভাবে মনকে বর্তমানের এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা বর্তমান মুহূর্তে বেঁধে রাখা যায়? শুধু জোর করলেই কি কাজ হবে? না, শুধু জোর করে কাজ হবে না। এর জন্য ইচ্ছাশক্তি এবং যুক্তির এক যৌথ প্রয়োগ দরকার। প্রথমে ইচ্ছাশক্তি দিয়ে মনকে ফেরানোর চেষ্টা করতে হবে। আর যদি তাতে কাজ না হয়, তবে যুক্তির আশ্রয় নিতে হবে। মনকে বোঝাতে হবে যে অতীত স্মৃতি বা ভবিষ্যতের চিন্তা, এ দুটি আসলে অস্থায়ী এবং অসার বা ইনসাবস্ট্যান্সিয়াল। অসার? হ্যাঁ, বর্তমানে এই মুহূর্তে যে শ্বাস বা ফোকাসের বিন্দুটি আছে, কেবল সেটাই সত্য। এই অসারতার বোধটা যখন পরিষ্কার হবে, তখন মন নিজে থেকেই বর্তমানে ফিরে আসবে। বেশ গভীর একটা পয়েন্ট। এবার আমরা ১৫ এবং ১৬ নম্বর জোড়ার দিকে এগোই, যা ফোকাস ধরে রাখার জন্য শক্তির ভারসাম্যের উপর নির্ভরশীল। এনার্জি ব্যালেন্স। হ্যাঁ, একদিকে আছে মনের অলসতা বা স্ল্যাকনেস, যার মধ্যে ক্লান্তি, একঘেয়েমি বা বিষণ্ণতা পড়ে। আর ঠিক বিপরীত দিকে আছে ওভার এক্সারশন বা অতি প্রচেষ্টা, যার কারণে মনে তীব্র অস্থিরতা তৈরি হয়। এই যে মনোযোগ ধরে রাখার চেষ্টা, এটা করতে গিয়ে তো মানুষ ক্লান্ত হয়ে পড়তে পারে, তাই না? তখন কি করণীয়? অলসতা বা ক্লান্তি কাটানোর জন্য মনকে উদ্দীপ্ত করতে হবে। সোর্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে তখন নিজের আদর্শ কোনো মানুষের কথা ভাবতে হবে, যেমন বুদ্ধের বা অন্য কোনো প্রেরণাদায়ক ব্যক্তিত্বের কথা। অনুপ্রেরণা নেয়া। ঠিক। অথবা নিজের ভেতরের যে চক্রাকার জীবনের দুঃখ বা সংসারের যে গোলকধাঁধা, তার কথা ভেবে মনের জোর বা জিল বাড়াতে হবে। এটা অনেকটা মনের চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার মতো, যা জাগিয়ে তোলে। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল রাখার মতো। সম্পদ, খ্যাতি বা অন্যকে হারানোর মতো নিচু মানের বা পার্থিব কোনো উদ্দেশ্য দিয়ে কিন্তু মনের এই জোর বাড়ানো ঠিক নয়। একদমই না। কারণ সোর্স অনুযায়ী সেই ধরনের মোটিভেশন খুব ক্ষণস্থায়ী হয় এবং শেষ পর্যন্ত মনকে আরও বিক্ষিপ্ত করে তোলে। খুব গুরুত্বপূর্ণ সংযোজন। আর অন্যদিকে যে অতি প্রচেষ্টা বা অস্থিরতার কথা বলা হলো, তার সমাধানটাও খুব ইন্টারেস্টিং। এখানে পরিমিতি বা গোল্ডেন মিনি হল চাবিকাঠি।
অতিরিক্ত জোর দিলে মন আরও বেশি বিক্ষিপ্ত হয়ে পড়ে। এই অতিপ্রচেষ্টা বোঝানোর জন্য সোর্সে যে চমৎকার উপমাপগুলো আছে তা না বললেই নয়। মনকে শান্ত করতে হবে বুদ্ধি দিয়ে, জোর করে নয়। হ্যাঁ, ওই কৃষকের উপমাটা। ঠিক। যেমন একজন কৃষক তার গরুর শিং ধরে টেনে তাকে ঘাস খাওয়াতে পারে না, গরুটা শুধু প্রতিরোধই করবে। একদম। অথবা খুব জোরে যদি কেউ কাস্তে চালায়, তবে তা ঘাস কাটার বদলে নিজেই ভেঙে যেতে পারে। অর্থাৎ খুব বেশি ডেসপারেট বা মরিয়া হয়ে ফোকাস করতে গেলে ফোকাস তো আসেই না, উল্টো মানসিক ক্লান্তি চলে আসে। একদম নিখুঁত উপমা। এরপর আমরা একেবারে শেষ জোড়াগুলোর দিকে চলে এসেছি। ১৭ এবং ১৮ নম্বর জোড়ায় আবেগের চরমপন্থার কথা বলা হয়েছে। বাসনা বা ডিজায়ার এবং বিরক্তি বা ইলউইল। এখানে একটা অত্যন্ত সংবেদনশীল অবস্থার কথা বলা হয়েছে। মনোযোগের একটা পর্যায়ে মন যখন অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়, তখন সেখানে দিবাস্বপ্ন বা বাসনার জন্ম হয়। আবার উল্টো দিকে অনুভূতির অভাবে এক ধরনের স্থবিরতা থেকে বিরক্তি তৈরি হয়। এই সংবেদনশীলতার বিষয়টা একটু বিস্তারিত ব্যাখ্যা করা দরকার, কারণ সোর্সে বলা হয়েছে যে মন যখন ধ্যানে অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায় বা খুব বেশি জেনে ফেলে, যাকে পালি ভাষায় বলা হচ্ছে অভিঘাত, তখন তা মনোযোগের জন্য ক্ষতিকর। হ্যাঁ, শিল্পীদের কল্পনা শক্তির সাথে এর একটা তুলনা টানা হয়েছে এখানে। এই বিষয়টা বোঝা খুব জরুরি। শিল্প বা সৃজনশীল কাজের জন্য কল্পনাশক্তি দারুণ জিনিস, কিন্তু চরম ফোকাসের ক্ষেত্রে এটি একটি বড় বাধা। কেন? কারণ তখন মন নিজের মতো করে ছবি তৈরি করতে থাকে, যা বাসনাকে উস্কে দেয়। মন তখন আর শুধু পর্যবেক্ষক থাকে না, সে গল্পের রচয়িতা হয়ে যায়। তার মানে মনকে তখন কোনো চলচ্চিত্র পরিচালকের মতো হতে দিলে চলবে না, যে নিজের মাথায় পুরো একটা সেট তৈরি করে ফেলছে। একদম না। বরং মনকে হতে হবে একজন সাধারণ সিকিউরিটি গার্ডের মতো, যে শুধু মনিটরের দিকে তাকিয়ে আছে, কি ঘটছে তা দেখছে, কিন্তু কোনো গল্প বানাচ্ছে না। অসাধারণ বলেছেন। ঠিক এই জন্যই এর সমাধান হল সম্পূর্ণ সচেতনতা বা সম্পাজানো। এখানে অন্য কোনো পদ্ধতি, যেমন অশুভ জিনিসের ধ্যান বা মৈত্রী ভাবনা, কোনো কাজেই আসবে না। অন্য পদ্ধতি কাজ করবে না কেন? কারণ মন তখন এত সূক্ষ্ম পর্যায়ে থাকে যে অন্য কোনো চিন্তার বীজ বুনতে গেলেই তা নতুন বিভ্রম তৈরি করবে। শুধুমাত্র অবিচ্ছিন্ন পূর্ণ সচেতনতা বা পিওর অ্যাওয়ারনেসই এই অতি সংবেদনশীলতা এবং বিরক্তি দূর করতে পারে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? এই যে ১৮টা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদের কথা জানা গেল, এই বিভ্রমগুলো পার হতে পারলে আসলে কি অর্জন হয়? দিনের শেষে এই মানসিক যুদ্ধের পুরস্কারটা কি? এই ১৮টি বিপদ বা পেরিলস যখন কেউ সফলভাবে পার হতে পারে, তখন মন ইউনিক এক্সেলেন্স বা অনন্য উৎকর্ষতার একটি বিশেষ স্তরে পৌঁছায়। পালি ভাষায় একে বলা হয় একত্ব। একত্ব। হ্যাঁ, এটি মূলত ফার্স্ট ঝানা বা প্রথম ধ্যানের লক্ষণ। এর ৩টি খুব স্পষ্ট এবং শক্তিশালী বৈশিষ্ট্য আছে, যা কোনো সাময়িক অনুভূতি নয়, বরং এক গভীর স্থিতিশীল অবস্থা। এই ৩টি বৈশিষ্ট্য আসলে বাস্তবে কেমন অনুভব হয়? প্রথমত, মনের উজ্জ্বলতা বা ব্রাইটনেস। অনুশীলনের প্রতিটি ধাপ নিখুঁতভাবে পার হওয়ার কারণে মন সমস্ত মেঘ বা সংশয় থেকে মুক্ত হয়ে এক আলোকিত অবস্থায় পৌঁছায়। দ্বিতীয়ত, মানসিক পরিপক্কতা বা ম্যাচিউরিটি, যা আসে সমতা বা ইকুয়ানিমিটি কারণে। অর্থাৎ মন তখন কোনো কিছুতেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না, সে চরম ভারসাম্য বজায় রাখে। আর তৃতীয়টা? আর তৃতীয়ত, আনন্দ বা জয়, যা আসে এই জ্ঞান থেকে যে মনের ভেতরের সমস্ত বাধা ধ্বংস হয়ে গেছে। এই অবস্থাটি শুরুতেও যেমন চমৎকার, এর চলন্ত অবস্থাতেও চমৎকার, এবং এর পরিণতিও হয় চমৎকার। এটি মানুষের মনের সর্বোচ্চ পোটেনশিয়াল বা সক্ষমতার একটা রূপ। কি অসাধারণ একটা বিশ্লেষণ! আজ সত্যি এক অভূতপূর্ব মানসিক যাত্রার সাক্ষী হওয়া গেল। কিভাবে একটি সাধারণ নিঃশ্বাসকে কেন্দ্র করে মানুষের মন এতগুলো জটিল খেলায় মেতে ওঠে, তা সত্যি অবিশ্বাস্য মনে হয়। সত্যি তাই। প্রথমে মনে ভয় ধরানো সেই অদৃশ্য নিঃশ্বাসের বিভ্রম, তারপর অতীত ও ভবিষ্যতের টানাপোড়েন, অলসতা আর অতি প্রচেষ্টার দ্বন্দ্ব, এবং সবশেষে কল্পনার ফাঁদ। সব মিলিয়ে এ যেন মানুষের অবচেতন মনের এক দারুণ মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট। আর এই জ্ঞান যে শুধু ধ্যানের জন্যই প্রযোজ্য তা কিন্তু একেবারেই নয়। দৈনন্দিন জীবনে মানুষ কিভাবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস হারায় এবং কিভাবে সেই মানসিক বাধাগুলোকে চিনে তা আবারও পুনরুদ্ধার করতে পারে, তার একটা নিখুঁত গাইডলাইন হতে পারে এই আলোচনা। একদম। ফোকাস মানে শুধু একটা বিষয়ের দিকে তাকিয়ে থাকা নয়, ফোকাস মানে হলো মনের এই ১৮টি ফাঁদকে পাশ কাটিয়ে যাওয়ার দক্ষতা।
একেবারে খাঁটি কথা। এই আলোচনা শুধু ফোকাস বাড়াতেই সাহায্য করে না, বরং মানুষের নিজেদের মনকে নতুন করে চিনতে শেখায়। এই গভীর অনুসন্ধান একেবারে শেষে চলে এসেছে। তবে বিদায় নেওয়ার আগে সবার জন্য একটা গভীর ভাবনার খোরাক ছেড়ে দিতে চাই। বলুন। এই বিষয়টা একটু ভেবে দেখার মতো। যদি শুধুমাত্র একটা সাধারণ শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করতে গিয়েই মানুষের মন এই 18টি অত্যন্ত নির্দিষ্ট ও জটিল মনস্তাত্ত্বিক ফাঁদ তৈরি করতে পারে, তাহলে আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনের কোলাহল, ক্যারিয়ারের ইঁদুর দৌড় এবং জটিল সম্পর্কের মাঝে এই একই মন আমাদের অজান্তেই প্রতিদিন কত শত অদৃশ্য বিভ্রম আর ফাঁদ তৈরি করে চলেছে। এই মুহূর্তে আমাদের মন তার নিজের তৈরি কোনো চিহ্ন বা মরীচিকার পেছনে ছুটছে। খুব সুন্দর একটা ভাবনা। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। চিন্তাগুলো সাথে থাকুক, মনের জটগুলো ধীরে ধীরে খুলতে থাকুক।